প্রেম করতে চেয়েছে বলে তোরে তো রাগ হচ্ছিল কেন ওজান? তুই তো ভাবিকে ভালোবাসিস না। কথাটা বেশ তাচ্ছিল্যের সুরে বলল ইফাত। সে এতক্ষণ স্থির হয়ে পানির দিকে তাকিয়েছিল। সে এখানে বসে আছে ঠিকই, কিন্তু তার মনটা বড্ড ভারী। ইফাতের এই আকস্মিক প্রশ্নে ওজান ভুরুজোড়া কুঁচকে তার দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে আওড়ালো, ভালোবাসে না বলেও কি যা ইচ্ছে তাই করবে? সম্ভাবনা না থাকলে ইতি টানতেই ভালো, কারণ সময় মতো থামতে না পারলে ক্ষয়ের পরিমাণ শুধু বাড়তেই থাকে। কিছু সম্পর্ক থাকে যেগুলো শুরুটা খুব সুন্দর হয়, কথা, হাসি, অভিমান সব কিছুতে একটা আলাদা মায়া থাকে। মনে হয় এই গল্পটা হয়তো অনেক দূর যাবে, কিন্তু সময়ের সাথে সাথে বুঝে যেতে হয় গল্প সব গল্প শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য তৈরি হয় না। কিছু গল্প মাঝপথে থেমে যাওয়ার জন্যই আসে। তখন জোর করে ধরে রাখলে শুধু কষ্টটাই বাড়ে, অভিমান জমতে থাকে, আর ধীরে ধীরে সুন্দর স্মৃতিগুলো ভারী হয়ে যায়। তাই কখনো কখনো সাহস করে থেমে যাওয়াটাই ভালো, কারণ থেমে গেলে অত্যন্ত স্মৃতিগুলো সুন্দর থাকে। হয়তো তুই ভুল বুঝবি না ভালোবাসা কি, তবে তোর বিপরীত পাশে মানুষটা ঠিকই জানে নাভিন সম্পর্কে থাকা কতটা কঠিন। না আছে বুকে জড়িয়ে রাখা যায়, আর না তাকে দূরে সরিয়ে দেওয়া যায়। এইটুকু বলে থামল ইফাত। উজান ও তন্ময় দুজনকে স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। ইফাত আবারও উজানের দিকে তাকিয়ে বলতে লাগলো, জানিস সুজান, আমি আর ভাবি দুজনে সেম, শুধু মানুষটা ভিন্ন। সে তোকে যতটা চায় আমিও আমার ফুলকন্যাকে ঠিক ততটাই চাই। যদিও ভাবি যে বড় দুর্ভাগ্য আমি সে অত্যন্ত তোর সাথে একই ছাদের নিচে একই রুমে তোর সাথে পাগলামি করতে পারে, তোকে মন খুলে ভালোবাসি বলতে পারে, কিন্তু আমার ভালোবাসার মানুষটা আমার থেকে শুধু দূরে সরে যায়। যত আমি এগিয়ে যাই সে ততই পিছিয়ে যায়। তবে জানিস তো, সময়ের মূল্য অসীম। ঠিক সময় তাকে নিজের করে না নিলে পরে সারা জীবন আফসোস করতে হবে। ইফাত কিন্তু ঠিকই বলেছে উজান, তোর নিজের সম্পর্ক নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত। এভাবে এভাবে তো সংসার টেকে না। বাই দ্য ওয়ে, তুই যে একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলি, সে কোথায় এখন? মেয়েটি এখনো আছে নাকি নেই, নাকি অন্য কারো ঘরণী হয়ে গেছে? ইফাত কপাল কুঁচকে তাকালো। উজান নিজে একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, অথচ সে তার বন্ধু হয়ে কিছু জানে না। সে কৌতূহলী গলায় প্রশ্ন করলো, তুই আবার কাকে বিয়ে করতে চেয়েছিলি উজান? এই ওয়েট ওয়েট, আগে কি করছিলি সেসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তবে এখন ঝামেলা যদি এখন তোর মাথায় আসে তবে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর ইয়ার, ভুলে গেলি উজানকে 2 বছর ধরে একটা মেয়ে অনবরত বিরক্ত করতো না? সেই তো ছিল উজানের দ্বিতীয় স্ত্রী। হোয়াট? ইফাতের তীব্র চিৎকার শুনে উজান তড়িঘড়ি করে তন্ময়ের পিছিয়ে একটা জোরে হিল বসিয়ে দিল। সে আবার, হোপ বেডা, তোকে কখন বললাম সে আমার দ্বিতীয় প্রেম ছিল? তন্ময় পিঠ ডলতে ডলতে উত্তর দিল, বউ করতে চাওয়া আর প্রেম করা দুটো তো সেম জিনিসই। এসেছে আমার সাথে ভণ্ডামি করতে। এবার বল, সে কি এখনো তোকে বিরক্ত করে? আগের চেয়েও বেশি, বাট এখন সেটা আর বিরক্ত নয়, এখন সেটা চরম পাগলামি আর তীব্র ভালোবাসা। ইফাত ভুরুজোড়া কুঁচকে উজানের দিকে তাকালো, তার কণ্ঠে কিছুটা সংজ্ঞা। সে গম্ভীর গলায় বলল, কি বলতে চাইছিস তুই উজান? তুই কি এনি চান্স মৌভাবিকে ইগনোর করে অন্য কাউকে নিজের করতে চাস? উজান একে একে দুজনের মুখের দিকে তাকিয়ে রহস্যময় এক চিলতে হাসলো। তারপর নিজের পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে ভেসে ওঠা একটা আবছা ছবিতে আলতো করে চুমু খেলো। সেই ছবির দিকে বড় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে সে আপন মনে বলে উঠল, আমার এই ক্ষুদ্র জীবনের শ্রেষ্ঠ অবদান সে, যাকে আমি খুব যত্নে রেখেছি নিজের হৃদয়ের আঙিনায়। ভালোবাসি প্রিয়দর্শিনী। উজান চৌধুরী আপনাকে অসম্ভব রকম ভালোবাসে। ইফাত এবার রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে উঠে, যা শ্যাট আপ উজান, তুই আমাদের সাথে ফাজলামো করছিস? তোর লাইফে বর্তমান একজন থাকতেও তুই মনে মনে আরেকজনকে ভালোবাসিস? কেন বুঝিস না ভাবিও তোকে কতটা অসম্ভব ভালোবাসে? ইফাত রাগান্বিত কণ্ঠে বলে থামলো। উজানের মুখ থেকে এমন দ্বিধাচারিতার কথা শুনতে তার মোটেও ভালো লাগছে না। ছেলেটি কি সত্যি পাগল হয়ে গেছে?
নাকি অন্য কিছু সেটাই ভাবছে সে। ঠিক তখনই উজান নিজের ফোনের স্ক্রিনে ঘুরিয়ে ছবিটা বন্ধুদের চোখের সামনে ধরলো। ছবিটা কিছুটা আবছা হলো। ওটা যে আর কেউ নয়, স্বয়ং মৌ। তা বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো না বন্ধুদের। ইফাত বিস্ময় ভরা চোখে চেয়ে রইল। অস্ফুট স্বরে বলল, তুই ভাবিকে ভালোবাসিস উজান? তাহলে এই দ্বিতীয় প্রেম? একটু রিল্যাক্স হ ভাই। আমি আমার ওই মৌ পাখিকেই ভালোবাসি। তোদের কি মনে হয় এই উজান চৌধুরীকে বাড়ির লোক একটা অচেনা অজানা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে, আর সেটা উজান চৌধুরী মুখ বুঝে মেনে নেবে? জাস্ট ইম্পসিবল। যেখানে আমার নিজের শার্ট পছন্দ না হলে আমি ওটা টাচ পর্যন্ত করে দেখি না, সেখানে একটা মেয়ে অবশ্য আমার পাথুরে মনের ভালোবাসার অনুভূতি নতুন করে জন্ম দিয়েছে। ওই পিচ্ছি মেয়েটাই। জানিস, 2 বছর আগে যখন হুট করে ফেসবুকে একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো, তখন প্রথম তেমন পাত্তা দিইনি। কিন্তু যখন দেখলাম সে একই আইডি থেকে রিকোয়েস্ট ক্যান্সেল করে বারবার রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, তখন একটু অবাক হলাম। আইডিটা ঘেঁটে দেখলাম কিন্তু অ্যাকসেপ্ট করলাম না। এরপর ফেসবুকে আমার কোনো ছবি আপলোড হলে কমেন্ট বক্সে কোনো মেয়ে যদি আমায় নিয়ে কিছু বলতো, অমনি আমার এই পিচ্ছি পাগলিটা গিয়ে তাদের সাথে ঝগড়া বাঁধিয়ে দিত। অথচ তখন সে আমায় সামনাসামনি ঠিক করে চেনেও না। যেদিন ওর সাথে ইনবক্সে আমার ফার্স্ট মেসেজ আদান প্রদান হয়, সেদিন আমি প্রচণ্ড ক্ষোভ আর রাগ নিয়ে ওকে বকতে গিয়েছিলাম। কিন্তু মেয়েটার সাথে কথা বলতে বলতে কেমন যেন একটা অন্যরকম ফিলিংস কাজ করতো। যদিও শুরুতে সেসব পাত্তা দেনি, তখন উজান চৌধুরী ভালোবাসা শব্দটাকে তীব্র ঘৃণা করত। যেহেতু মেয়েটার বয়স তখন অনেক অল্প ছিল, তাই আমি ওটাকে সামরিক আবেগ ভেবে ইগনোর করতাম। কিন্তু একটা অচেনা ছেলের পেছনে না ছুটে তাকে সরাসরি না দেখে একটা আইডির জন্য টানা 2 বছর ধরে পাগলামি করা, এটা মোটেই কোনো সস্তা আবেগ ছিল না। আমি রোজ নিয়ম করে তার মেসেজ পড়তাম, বাট কখনোই রিপ্লাই দিইনি। বেশ ইন্টারেস্টিং আর অদ্ভুত ছিল মেয়েটা। অবশ্য একটা দিনও মেসেজ না দিলে আমার নিজের ভিতরে প্রচণ্ড রাগ আর অস্থিরতা হতো। অথচ মজার বিষয় দেখ, আমি তাকে পার্সোনালি তখনও চিনতাম না। একদিনও হুট করে গায়েব হয়ে গেল। অনেক খোঁজখবর নিয়ে পরে জানতে পারলাম মেয়েটা ভীষণ অসুস্থ। অথচ এমন অসুস্থ শরীর নিয়েও রাত 11টার দিকে সে কষ্ট করে আমাকে মেসেজ করলো। আমি সেদিন সত্যিই খুব অবাক হয়েছিলাম। এটা সাধারণ কোনো পাগলামি ছিল না, এটা ছিল এক অদ্ভুত টান। এরপর ওর মিষ্টি পাগলামি সহ্য করতে করতে কখন যে আমার ওই পাথুরে মনটা একটা নরম ফুলে রূপান্তরিত হলো, তা আমি নিজেও বুঝতে পারিনি। তারপর গোপনে লোক লাগিয়ে রোজ ওকে ফলো করতাম। ও কিচ্ছু বুঝতে পারতো না, কিন্তু আমি রোজ দূর থেকে ভিডিও কলে ওকে দেখতাম। ভীষণ মিষ্টি একটা মেয়ে, তবে সব ছেলেদের ওপর ক্রাশ খাওয়াটা ছিল ওর একটা মস্ত বড় রোগ। এটা ছিল আমার জন্য বড় ঝামেলা। তবে ও আমি ব্যতীত অন্য কোনো ছেলের সাথে কথা বলতো না। এরপর মনে মনে ভেবে নিলাম, একা একা যেহেতু সারা জীবন বেঁচে থাকা যায় না, সেহেতু ওই পিসিটাকে নিয়ে ঘরের বউ বানাবো। যদিও কাজটা একটু টাফ ছিল, কারণ আমাদের বয়সের পার্থক্যটা অনেক বেশি। এরপর আব্বু আর ভাইয়া যে আমাকে মিথ্যে কথা বলে অসুস্থতার নাটক করে দেশে আসতে বলো, সেটা তো তোরা জানিসই। কিন্তু যখন দেশে এসে শুনলাম, জানতে পারলাম আমার সেই চেনা মৌ পাখির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন মনে মনে সে কতটা হ্যাপি হয়েছিলাম তা তোদের মুখে বলে বোঝাতে পারবো না। আমার সেই কাঙ্ক্ষিত প্রিয়দর্শিনীকে নিজের করে পেতে উজান চৌধুরীকে খুব বেশি বেগ পোহাতে হয়নি। খুব সহজে পিচ্চিকে পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার সেই কাঙ্ক্ষিত প্রিয়দর্শিনীকে নিজের করে পেতে উজান চৌধুরী খুব বেশি বেগ পেতে হয়নি। খুব সহজে পিচ্চিকে পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ইফাত এক ঝাটকে উজানের গলা চেপে ধরে চিৎকার দিয়ে উঠল, ওর নাতি তলতলার টেম্পো চালাচ্ছিস আর আমাদের বলছিস বউ মানি না? তোর বউ না মানার গোষ্ঠী মেরে দেবো আজ। আমরা মুখে বড় বড় বলি, নারী ছাড়া সারা জীবন একা কাটিয়ে দেখিয়ে দেব যে উজান চৌধুরী নারী ছাড়া বাঁচতে পারে। ভণ্ডের ঘরে বড় ভণ্ড একটা। উজান নিজেও দম আটকে যাওয়ার উপক্রম হয়ে চেঁচিয়ে উঠল, আরে ভাই ছাড় আমাকে। এখনও বাসর করতে পারলাম না আমি, তোদের চাচ্চু ডাকো শুনিয়ে মরতে চাই আমি, দয়া করে গলাটা ছাড়। কিছু সময় ওভাবে ধস্তাধস্তি করার পর অবশেষে ইফাত উজানকে ছাড়লো। ছাড়া পেয়ে উজান জোরে জোরে হাঁপাতে লাগলো। কাঁচতে কাঁচতে সে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে গেল। এই ছেলেটা আজ তাকে নির্ঘাত মার্ডার করতে চেয়েছিল, নয়তো এভাবে কেউ বন্ধুর গলা চেপে ধরে। খানিকটা নিজেকে স্বাভাবিক করে সে আবারও দুজনের মাঝে এসে বসলো।
এদিকে তন্ময় তখনও রাগে ফুঁসছে। উজান যে মনে মনে মৌকে কতটা ভালোবাসে, তার জন্য এত কিছু করেছে, অথচ বন্ধুদের টু শব্দও জানায়নি। তন্ময় আর ইফাত অগ্নিদৃষ্টিতে তাকিয়ে উজানের শুকনো ঢোক গিলতে শুরু করলো। আজ সত্যি উজানের একটু ভয় হচ্ছে। সে তোতলাতে তোতলাতে উত্তর দিল, রিল্যাক্স ইয়ার। এমন করে জ্যান্ত চিবিয়ে খাওয়ার মতো তাকিয়ে আছিস কেন তোরা? আমি এমন কিছুই করিনি, জাস্ট আসার সময় বউটাকে একবার চুমু দিয়েছি, গড প্রমিস, এর চেয়ে বেশি কিচ্ছু করিনি। আর আমি এখন ওই পিচ্ছি বউকি হিসেবে মানিও না, সত্যি বলছি। আবারও ভণ্ডামি করিস আমাদের সাথে? একই রুমে থাকিস, একই বিছানায় ঘুমাস, একই কমফোর্টার শেয়ার করিস, একই। থাক ভাই, আর আগে আগে বাড়িস না, মাপ চাই আমি তোদের কাছে। উজান হাত জোর করলো। তন্ময় তাতে দাঁত পিষে কটমট করে তাকালো। সে ভাঙবে তবুও মস্কাবে না। আর কি বলি, বউ মানিস না এখনো? উজান এবার মিনমিনে স্বরে আওড়ালো, সত্যি বলছি, আমি ওই পিচ্ছি বউকে মানি না। ওকে জাস্ট আমার লক্ষ্মী বৌমা আর আমার ফিউচার বেবিদের কিউট মামা মানি, গড প্রমিস। উজানের মুখে এমন অদ্ভুত লজিক শুনে সঙ্গে সঙ্গে শব্দ করে হাসতে লাগলো তিনজনই। ইফাত উজানের দিকে তাকিয়ে রইল কিছু সময়। মনে মনে সে এক চরম স্বস্তি পেল। অত্যন্ত মৌকে তার মতো অনন্তকাল অপেক্ষা করতে হবে না, অনিশ্চয়তা নিয়ে প্রতিনিয়ত প্রহর গুনতে হবে না। মৌ তার প্রিয়তমকে খুব দ্রুত নিজের করে পাবে। তার প্রফেসর সাহেব তো শুধুই তার। কিন্তু ইফাত নিজেকে তার ফুলকন্যাকে নিজের করে পাবে, নাকি বাকি জীবন তার সাথে এভাবেই কেটে যাবে? সে নিজেকে খানিকটা স্বাভাবিক করে জিজ্ঞেস করলো, তাহলে ভাবিকে এখন এত অ্যাভয়েড করছিস কেন? মেয়েটাকে সব সত্যি বলে দিলেই তো চুকে বুকে যায়। সত্যি এখনই বলবো? নো নো, ইম্পসিবল। এত ধমকিয়ে শাসন করে মেয়েটাকে পড়াশোনা করাতে পারি না। আর যদি শোনে আমি তাকে ভালোবাসি, তাহলে তো মাথায় উঠে নাচবে। সেদিন আমার বলছে আমি যেহেতু কলেজের প্রফেসর, সেহেতু তার পড়াশোনা নাকি আর কোনো দরকারই নেই। আচ্ছা তোরাই বল, ওকে মিনিমাম মাস্টার্স পাস তো করতেই হবে নাকি? আচ্ছা, মাস্টার্স বাদই দিলাম, অত্যন্ত ভালো রেজাল্ট নিয়ে এইচএসসি তো পাশ করতে হবে। যদি লোকে শোনে প্রফেসর উজান চৌধুরীর ওয়াইফ একটা ফেল টু স্টুডেন্ট, তখন তখন কেমন দেখাবে? লোকে বলবে আমার ওয়াইফ ইনসেন্ট করবে। এটা অত্যন্ত আমার দ্বারা মেনে নেওয়া ইম্পসিবল। তাছাড়া আমি চাই আমার পিসিটা পড়াশোনা করে এমন এক যোগ্য পর্যায়ে যাক, যেখানে আমি বিহীন সে একাই দুনিয়া কাঁপিয়ে চলতে পারে। আমি ছাড়া তাকে যেন কারো ওপর ডিপেন্ডেন্ট হয়ে বাঁচতে না হয়। সে না হয় বুঝলাম ভাই, কিন্তু তুই সামনে রসগোল্লা রেখে নিজেকে কিভাবে কন্ট্রোল রাখিস? না মানে তুই আদৌ পুরুষ তো? কথাটি বলে তন্ময় আর এক সেকেন্ডও দাঁড়ালো না, ওখান থেকে এক দৌড়ে পালালো। আর তার এমন আজব প্রশ্ন শুনে ইফাত মুচকি মুচকি হাসছে। উজান তার দিকে তাকাতেই ইফাত মুখে মুখে কুলো পাটল। তন্ময় দূর থেকে হাসতেই আছে। সে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। এমন সিরিয়াস মুহূর্তে তার ফালতু রসিকতা থামে না। পরক্ষণই উজানকে স্বাভাবিক দেখে তন্ময় যেই না একটু এগিয়ে এসেছে, অমনি উজান বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে নিজের পায়ে জুতোটা খুলে তন্ময়ের মাঝ বরাবর ছুঁড়ে মারল। জুতোটা ঠিক জায়গায় লাগায় তন্ময় খানিকটা ব্যথায় কুঁকড়ে উঠে মুখ খিচিয়ে নিল এবং তার সাথে উজান ক্ষিপ্ত গলায় আওড়ালো, শাওয়া, তুই আমার পুরুষত্বের দিকে আঙুল তুলছিস? জানিস ওই পিচ্চি থেকে নিজেকে দূরে রাখার জন্য রোজ কতটা স্ট্রাগল করতে হচ্ছে আমায়? চোখের সামনে আমার সবচেয়ে ফেভারিট ডিশ সাজানো, অথচ এই উজান চৌধুরী চাইলেও তার টেস্ট করতে পারছে না। আরও আমাকে পুরুষত্বের কথা শেখাচ্ছে। তোর বালের পুরুষত্বের গুলি মারি, তুই আমাকে এভাবে অ্যাটাক করলি কেন? যদি তোর এই আকামের জন্য আমাকে রেখে আমার বউটা চলে যায়, তবে তোর বউকে। বাকি কথা শেষ হওয়ার আগে তন্ময় দুটো নিজের মুখ চেপে ধরলো, কারণ ওদিকে উজান হিংস্র বাঘের মতো তাকিয়ে আছে। তন্ময় শুকনো ঢেক গেলে উজান একদম কাছাকাছি চলে আসতেই সে তোতলাতে তোতলাতে বলে উঠল, আর ইয়ার, আমি বলতে চাচ্ছিলাম যে তোর বউয়ের পায়ে ধরে আমাকে অন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে দিতে বলবো। বউ ছাড়া অত্যন্তই তন্ময় বেশি দিন বাঁচবে না। এতক্ষণে উজানের রাগটা একটু শান্ত হলো। তা দেখে তন্ময় একটা দীর্ঘশ্বাস পেল। যাক, একটুর জন্য প্রাণটা খাঁচাখাড়া হওয়ার থেকে বেঁচে গেল। এর মাঝে উজান আবার নিজের শীতল কণ্ঠে আওড়ালো, এবার ফাজলামো রেখে আমার একটা সিরিয়াস কথা শোন।
তন্ময় সোজা হয়ে দাঁড়িয়ে বলে, বল মামা, শুনছি। মেয়র সাহেবের ওয়াইফকে কে খুন করলো এবং কেন? এই কেসের কোনো প্রুফ পেয়েছিস? উজানের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। তেমন জোরালো কোনো প্রুফ এখনও পাইনি, তবে মেয়র সাহেবে আমার শুরু থেকে বড্ড সন্দেহ হচ্ছে। রাইট, শুধু ডাউট নয়, আমি 100% শিওর যে এই মার্ডার মেয়র সাহেবের নিজেই করিয়েছে। নয়তো তার অমন নিষিদ্ধ নিরাপত্তার বাসায় একটা বন্ধ রুমে ঢুকে তার ওয়াইফকে খুন করার সাহস কারোরই নেই। কিন্তু তিনি তো নিজের স্ত্রীকে খুব ভালোবাসতেন, এমনকি মিডিয়ার সামনে প্রমাণ করেছেন। তাছাড়া যখন খুনটা হয়েছে তখন তো মেয়র সাহেব স্বয়ং প্রেস মিডিয়ার সামনে লাইভে ইন্টারভিউ দিচ্ছিলেন। বলে যাচ্ছিস কেন? এটা কতটা ধুরন্ধর রাজনীতিকে। মেয়র খুব ভালো করে বুঝতে পেরেছে যে খুনটা হলে সবাই প্রথমে তাকেই সন্দেহ করবে, তাই নিজের একটা নিখুঁত এলিবাম তৈরি করার জন্য সবার সামনে থেকেও পেছন দিয়ে নিখুঁতভাবে ছুরি চালিয়েছে। এমনকি সবাইকে এখন এটা বোঝাচ্ছে যে আসল খুনি নাকি অন্য কেউ। কিন্তু আমরা এটা প্রমাণ করব কিভাবে? তাছাড়া তিনি নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে জানতে চেয়েছেন ওনার স্ত্রীর কেসটা কোন টিম হ্যান্ডেল করছে। দ্যাটস গুড। চোর যখন নিজেই গর্ত থেকে মুখ বের করেছে তখন বাকিটা নিজেই দেখে নিচ্ছি। চল এবার বাসায় ফিরি। আর এই যে আমাদের দেবদাস প্রেমিক পুরুষ ইফাত চৌধুরী, আপনিও চলুন। আপনার ফুলকন্যাকে অলরেডি আমাদের চৌধুরী ভিলায় নিয়ে আসা হয়েছে, এবার তাকে নিজের ঘরে তোলার দায়িত্ব আপনার, চলুন। শেষের কথাটা উজান ইফাতকে উদ্দেশ্য করে বলল। মেহেরের আসার খবরটা শোনা মাত্র ইফাতের বুকের ভেতরটা এক অদ্ভুত শীতলতায় ভরে গেল। অতি দ্রুত সবাই সেখান থেকে যার যার গাড়িতে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। আসলে উজান আর তন্ময় দুজনই দেশের অন্যতম সেরা সিক্রেট সিআইডি এজেন্ট। তাদের এই বিশেষ টিমটা সবসময় পর্দার আড়াল থেকে বড় বড় রহস্যময় কেস সলভ করে। তবে পুরো টিম আড়ালে থাকে না, জাস্ট এই টিমের মূল মাস্টার মাইন্ড এবং লিডার উজান চৌধুরী নিজেকে আড়ালে রাখে। তার এই আসল সত্য তন্ময়, ইফাত আর উজান নিজের চাচ্চু ছাড়া আর কেউ জানে না। উজান নিজেই কাউকে বলেনি, কারণ তার মা ছেলেকে নিয়ে প্রচণ্ড ভয় পান। পরিবারে কেউ কখনো চায়নি উজান এমন কোনো ঝুঁকিপূর্ণ পেশায় আসুক। সেই কারণেই তাকে ছোটবেলা থেকে প্রফেসর হওয়ার স্বপ্ন দেখেছেন। কিন্তু তারা নিজেরাও জানেন না তাদের সেই শান্তশিষ্ট প্রফেসরের আড়ালে থাকা ছেলেটা আসলে পুরো দেশের আন্ডারওয়ার্ল্ড ও অপরাধীর ক্রাশ সিক্রেট সিআইডি এজেন্টের সুপ্রিম লিডার ওরফে উজান চৌধুরী। রাত তখন প্রায় 12:30। উজান অত্যন্ত ধীর পায়ে রুমে ঢুকলো। রুমে সে বিছানার দিকে তাকিয়ে এক পলক মুখে দেখে নিয়ে সে সোজা শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষ করে সে আবার বিছানার দিকে এগিয়ে গেল। ঘুমন্তময়ের নিষ্পাপ মুখের দিকে কিছুটা ঝুঁকে দাঁড়ালো উজান। অবাধ্য মেয়েটা দেখা মাত্র মুহূর্তের মধ্যে আপনা আপনি তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে নিজের শরীরের সমস্ত ভার ময়ের উপর ছেড়ে দিল। আচমকা এই ভারী চাপে ঘুমের ঘোরে একটু গঙিয়ে উঠল মৌ। উজান তড়িৎ গতিতে নিজেকে খানিকটা সরিয়ে নিয়ে ময়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। আপন মনে ফিসফিসিয়ে আওড়ালো, ম্যাডাম, মুখে তো বড় বড় কথা, মিসেস চৌধুরী নাকি আমাকে ভীষণ ভালোবাসে, অথচ আমার শরীরের এই সামান্য ভরটুকু সামলাতে আপনার হিমশিম খেতে হচ্ছে। এখন এভাবে গুঙিয়ে উঠলে ভবিষ্যতে আমার কি হবে বলুন তো? আপনি কি আদৌ জানেন আপনার এই মায়ার জালে কতটা গভীরভাবে আসক্ত হয়ে গিয়েছে আমি? আপনাকে চোখের আড়াল করে আমার একটা মতো ভালো লাগে না, অথচ আপনি আমায় একটুও বোঝেন না। আচ্ছা বলুন তো, মুখে কেন ভালোবাসি শব্দটা শুনতে চান এত? আমার প্রতিদিনের ব্যবহার কি আপনি ভালোবাসার কোনো প্রমাণ পান না? আপনি কি সত্যি বোঝেন না যে আপনাকে এক পলক না দেখলেই উজান চৌধুরী ঠিক থাকতে পারে না? চারদিক অন্ধকার দেখে দিশেহারা হয়ে যায়, অথচ আপনি ভাবেন উজান চৌধুরীর কাছে আপনার কোনো মূল্য নেই। আপনি কবে বুঝবেন বলুন তো, মুখে ভালোবাসি না বলেও অন্তরহীন ভালোবাসা যায়। আমি আপনাকে কোনোদিন মুক্তি দেব না মিসেস চৌধুরী, এমনকি কিয়ামতের দিনও আমি আপনার পিছু ছাড়ব না। কথাগুলো বলতে বলতে উজান মোয়ের গলার ভাঁজে নিজের মুখ গুজে দিল। নিজের নাক দিয়ে আলতো করে স্পর্শ করতে লাগলো প্রিয়তমা নরম ত্বক। তার এই হালকা উত্তপ্ত স্পর্শে ঘুমের মাঝে মোয়ের শরীরটা বারবার